হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে কিভাবে একটা সেন্টেন্স থেকে ক্লজ এবং ফ্রেজ শনাক্ত করা যায়। ভিউয়ার্স, আমরা সবাই জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফিনাইট ভার্ব। অর্থাৎ ফ্রেজ হলো কয়েকটি শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না। তো কোনো একটা ফ্রেজ কিন্তু সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো ফিনাইট ভার্ব অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড ক্যান নট এক্সপ্রেস দ্য কমপ্লিট সেন্স অফ মাইন্ড। অর্থাৎ মনের সম্পূর্ণ ভার্ব প্রকাশ করতে পারে না যে গ্রুপ অফ ওয়ার্ড, তাকেই মূলত বলা হয় ফ্রেজ। এবং আমাদের মনে রাখতে হবে কোনো একটা সেন্টেন্সে এই ফ্রেজ কিন্তু আংশিক ভাব প্রকাশ করতে পারে। তো আমরা যখন ক্লজের দিকে দেখব, ক্লজও কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ড, ক্লজও কিন্তু কয়েকটা শব্দের সমষ্টি। কিন্তু ক্লজ এবং ফ্রেজের পার্থক্য হলো যে ক্লজে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফিনাইট ভার্ব থাকে। তো এই যে ক্লজ, এই ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে অন্য ক্লজের সাহায্য ছাড়া, এবং অন্যটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আবার সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে প্রিন্সিপাল ক্লজের সাথে, এবং অন্যটা হলো কোঅর্ডিনেটিং ক্লজ। তো এই কোঅর্ডিনেটিং ক্লজ কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং উভয় পাশেই আলাদাভাবে যদি সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করায় তাও অর্থ প্রকাশ করতে পারে। তো আজকে আমাদের জানার যে বিষয়টা হলো সেটা হলো যে কিভাবে আমরা কোনো একটা সেন্টেন্স দেখা মাত্রই এই নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ শনাক্ত করতে পারি। তো সেটাই আজকে আমরা শিখব। ভিউয়ার্স, আমরা এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, এবং এই যে আমাদের লেফট সাইডে এখানে নাউন ক্লজ এবং রাইট সাইডে আমাদের নাউন ফ্রেজ, এবং লেফট সাইডে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ এবং রাইট সাইডে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ লেখা। তো আপনারা লক্ষ্য করুন, আমরা একটা নাউন ক্লজ এবং একই সাথে একটা নাউন ফ্রেজ শিখে যাব। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো হোয়ার হি লিভস। আমি জানি যে সে কোথায় বাস করে। তো ভিউয়ার লক্ষ্য করুন, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, এখানে কিন্তু আমাদের একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনাইট ভার্ব আছে। তো যেখানে একটা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকবে সেটা হবে একটা ক্লজ। আর এটা যে ক্লজ এবং সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এটা নাউন ক্লজ কেন সেটা আমরা এখন জানবো। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো হোয়ার হি লিভস, এই যে আমি জানি, তো এখানে সাবজেক্ট এবং এই নোটা হলো ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্বের পরেই কিন্তু একটা অবজেক্ট আসে, আর অবজেক্ট হিসেবে সবসময় কিন্তু একটা নাউন অথবা প্রোনাউন আসতে পারে। তো যেহেতু আই নো, আমি জানি, এটা ভার্ব এবং অবজেক্টের স্থানে হোয়ার হি লিভস, তো অবশ্যই এটা একটা নাউন ক্লজ। এবং কেন ক্লজ? যেহেতু এর সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব আছে। তো এই যে আই নো হোয়ার হি লিভস, এই সেন্টেন্সটাকে যদি আমরা আংশিক পরিবর্তন করি বা এই যে নাউন ক্লজকে যদি আমাদের নাউন ফ্রেজ বানাতে হয়, তখন আমাদের কি করতে হবে? ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো হিজ লিভিং প্লেস, আমি জানি তার বসবাসের স্থানটা। তো এই যে আই নো, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ কেন? কারণ এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনাইট ভার্ব আছে, এবং এই ক্লজটা কিন্তু স্বাধীনভাবেও অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু আমরা এই অংশটা লক্ষ্য করি, হিজ লিভিং প্লেস, তার জন্মস্থান বা তার বসবাস করার স্থান। তো এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু এ গ্রুপ অফ ওয়ার্ড, এখানে গ্রুপ অফ ওয়ার্ড এবং এখানে কিন্তু সাবজেক্ট এবং কোনো ফিনাইট ভার্ব নেই। তো যেখানে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না সেটা কিন্তু একটা ফ্রেজ হয়, এবং এটা যে একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ হওয়ার কারণ হলো এই যে আই নো, এটা কিন্তু ভার্ব, এই ভার্বের পরেই যে অংশটা থাকে তাকেই কিন্তু বলা হয় একটা অবজেক্ট। তো অবজেক্টের স্থানে সবসময় নাউন কিংবা প্রোনাউন আসতে পারে। তো হিজ লিভিং প্লেস, এটা যদিও এ গ্রুপ অফ ওয়ার্ড, এটা কিন্তু এককভাবে কাজ করে একটা পার্টস অফ স্পিচের মতো। তো এখানে এককভাবে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করছে এবং সেটা ঠিক ভার্বের পরেই। তো অবশ্যই এটা একটা নাউন ফ্রেজ। তো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি যে কোথায় সে বাস করে। তো এই যে এই অংশটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ?
কারণ এই ক্লজের উপর ডিপেন্ড করে না। হোয়ার হি ওয়াজ বর্ন, কোথায় সে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু একটা ক্লজ। এটা কেন ক্লজ? কারণ এই যে এখানে একটা সাবজেক্ট আছে এবং ওয়াজ বর্ন একটা ফিনাইট ভার্ব আছে, তো যার একটা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে সে তো একটা ক্লজ হয়। এবং এটা যে একটা নাউন ক্লজ, তার প্রধান কারণ হলো যে আই নো, এই যে নো ভার্বের পরেই এই অংশটা, এটা কিন্তু কাজ করছে একটা অবজেক্টের মতো। তো অবজেক্টের মতো কাজ করার কারণেই এটা কিন্তু একটা নাউন ক্লজ। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা নাউন ফ্রেজ তৈরি করি তখন কেমন আসে? আই নো, আমি জানি, এটা প্রিন্সিপাল ক্লজ। হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান। এখানে লক্ষ্য করুন, হিজ বার্থ প্লেস, এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং কোনো ফিনাইট ভার্ব নেই। যেহেতু কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই, তো অবশ্যই এটা একটা ফ্রেজ এবং এটা একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ এই ভার্বের অবজেক্ট রূপে কিন্তু এই অংশটা বসে গেছে, তো এটা একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ আমরা আগেই বলছি যে ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ড হলেও সেটা কিন্তু একক একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তো এখানে হিজ বার্থ প্লেস, এটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে। তো আমরা পরের এক্সাম্পলটা দেখি। আই নো হোয়েন হি উইল রিটার্ন, আমি জানি কখন সে ফিরবে। তো এই যে হোয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে, এটা কিন্তু একটা ক্লজ। কেন ক্লজ? এখানে একটা সাবজেক্ট এবং এখানে একটা ফিনাইট ভার্ব আছে। এবং এই যে আই নো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এই ক্লজটা এই ক্লজের উপর ডিপেন্ড করে না। আমরা শুধু যদি বলি আই নো, তো তখনও কিন্তু অর্থ প্রকাশ পায়। তো যখন হোয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে, আমরা যখন এই কথাটা বলবো তখন কিন্তু অর্থ পরিষ্কার হবে না। যখন আমরা এই যে প্রিন্সিপাল ক্লজের সাথে অ্যাডজাস্ট করে বলবো আই নো হোয়েন হি উইল রিটার্ন, আমি জানি যে সে কখন ফিরবে, তখন কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। তো হোয়েন হি উইল রিটার্ন, এটা কিন্তু একটা ক্লজ এবং এটা একটা কিন্তু নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? কারণ এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবেই কিন্তু এটা বসে গেছে। তো আমরা যদি এই যে হোয়েন হি উইল রিটার্ন এই ক্লজটাকে নাউন ফ্রেজ তৈরি করতে যাই তখন কেমন আসে? আই নো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। হিজ রিটার্নিং টাইম, এই যে হিজ রিটার্নিং টাইম, এটা কিন্তু একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই। যদি হিজটা একটা পসেসিভ এবং রিটার্ন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা কিন্তু একটা পার্টিসিপলের মতো কাজ করে। তো আই নো হিজ রিটার্নিং টাইম, আমি তার ফেরার সময় জানি, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ হওয়ার কারণ কি? এই যে নো ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এটা বসে গেছে। তো আমরা এখন দেখব অ্যাজেক্টিভ ক্লজ এবং অ্যাজেক্টিভ ফ্রেজ এর মধ্যে যে পার্থক্য, বা অ্যাজেক্টিভ ক্লজকে অ্যাজেক্টিভ ফ্রেজ বানানোর যে নিয়ম সেটা। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, আমি ওই স্থানটা চিনি, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তো এই যে হোয়ার হি লিভস, এটা একটা ক্লজ। এটা কেন ক্লজ? কারণ এখানে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব আছে। এবং এই অংশটা যে অ্যাজেক্টিভ ক্লজ, তার কারণ কি? আমরা জানি কি যে অংশটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে অর্থ প্রকাশের জন্য তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই ডিপেন্ডেন্ট ক্লজ এটা কেন অ্যাজেক্টিভ সেটা বলি। যে আই নো, আমি জানি, দ্য প্লেস, ওই স্থানটাকে যেখানে সে বাস করে। তো এই যে হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে, এই অংশটা মূলত মডিফাই করছে কিন্তু দ্য প্লেসকে। আমরা সবাই জানি অ্যাজেক্টিভ কিন্তু মডিফাই করে নাউন প্রোনাউনকে। তো নাউন প্রোনাউনকে মডিফাই করার কারণেই এই অংশটা কিন্তু একটা অ্যাজেক্টিভ ক্লজ। এবং এখন যদি আমরা এই অ্যাজেক্টিভ ক্লজকে অ্যাজেক্টিভ ফ্রেজ বানাতে যাই তখন কি হবে? আই নো দ্য প্লেস, আমি ওই স্থানটা চিনি, অফ হিজ লিভিং, তার বাস করার। তো আমাদের যে শর্ত ছিল যে একটা ফ্রেজে সাবজেক্ট থাকবে না এবং ফিনাইট ভার্ব থাকবে না, তো অবশ্যই এখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই। তো অবভিয়াসলি এটা একটা ফ্রেজ এবং এটা যে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ, তার কারণ কি? লক্ষ্য করুন, আই নো দ্য প্লেস, আমি সেই স্থানটা চিনি। দ্য প্লেস এটা কিন্তু একটা নাউন। তো অফ হিজ লিভিং, তার বসবাসের স্থানটা, তার মানে এই যে ফ্রেজ অফ হিজ লিভিং, এটা কিন্তু মডিফাই করছে দ্য প্লেসকে। তো আমরা জানি অ্যাজেক্টিভ সবসময় নাউন প্রোনাউনকে মডিফাই করে, তো সেভাবেই এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
তো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। হোয়েন হি উইল রিটার্ন, যখন সে ফিরবে। এখানে লক্ষ্য করুন, আই নো দ্য টাইম, এই যে সময়, এই সময়টা কিন্তু একটা নাউন। তো হোয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে। তো যেহেতু হোয়েন হি উইল রিটার্ন এটা কোনো নাউনকে মডিফাই করছে, তো অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটাতে যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব আছে, তো সেই জন্য কিন্তু এটা একটা ক্লজ। তো এটা কি ক্লজ? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই অ্যাডজেক্টিভ ক্লজকে যখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করব, তখন কি হবে? আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। অফ হিজ রিটার্নিং, অর্থাৎ তার ফেরার সময়টা আমি জানি। তো এই অফ হিজ রিটার্নিং এটা কিন্তু একটা ফ্রেজ। এটা ফ্রেজ হওয়ার কারণ এখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই, এবং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কারণ কি? এই দ্য টাইমকে মডিফাই করছে এই অংশটা। তো আমরা জানি যে গ্রুপ অফ ওয়ার্ড হওয়া সত্ত্বেও সেটা কিন্তু একক একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। তো অফ হিজ রিটার্নিং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো আমরা শেষ এক্সাম্পলটা দেখি। আই স এ ওম্যান, আমি একটা মহিলা দেখেছিলাম। হু হ্যাড এ ডগ, যার ছিল একটা কুকুর। তো এই যে আই স এ ওম্যান, আমি একটা মহিলা দেখেছিলাম। হু হ্যাড এ ডগ, যার ছিল একটা কুকুর। তো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ এই যে এখানে একটা ফিনাইট ভার্ব এবং এখানে একটা রিলেটিভ প্রোনাউন, সেটা সাবজেক্ট হিসেবে বসেছে। তো আই স এ ওম্যান হু হ্যাড এ ডগ, এখানে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেন? কারণ হু হ্যাড এ ডগ, যার একটা কুকুর ছিল, এটা মডিফাই করছে কাকে? এ ওম্যানকে, যে ওই ওম্যানের একটা কুকুর ছিল। তো এই ওম্যানটা কিন্তু একটা নাউন, আর অ্যাডজেক্টিভ তো সবসময় নাউন প্রোনাউনকেই মডিফাই করে। তো অবশ্যই হু হ্যাড এ ডগ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করব, তখন কি আসবে? আই স এ ওম্যান, আমি একটা মহিলা দেখেছিলাম। উইথ এ ডগ, একটা কুকুরের সাথে। তার মানেই কিন্তু এই যে উইথ এ ডগ এটা কিন্তু হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? কারণ এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই। আমরা এখন দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো তার আগে আমাদের জানতে হবে আসলে অ্যাডভার্ব কি। ভিউয়ার্স, অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো নাউন প্রোনাউন বাদে অন্য বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে, সেই পার্টস অফ স্পিচগুলোকে মডিফাই করে। তো আমরা সাধারণত জানি যে ভার্বকে মডিফাই করে যেটা, সেটাই অ্যাডভার্ব। কিন্তু প্রকৃতপক্ষে অ্যাডভার্ব কিন্তু সেটা নয়। অ্যাডভার্ব হলো নাউন এবং প্রোনাউন বাদে অন্য বাকি যে পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য একটা অ্যাডভার্ব, বা এমনকি কোনো একটা ক্লজ বা পুরো একটা সেন্টেন্সকেও কিন্তু এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো যখন কোনো ক্লজ অ্যাডভার্বের কার্য সম্পাদন করে, তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। আর এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো যখন কোনো ফ্রেজ, আমরা জানি এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফিনাইট ভার্ব বাট ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। তো যখন কোনো ফ্রেজ এই অ্যাডভার্বের কার্য সম্পাদন করে, তখন কিন্তু তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। তো আমরা সেম সেন্টেন্সেই অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝার চেষ্টা করি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই শ্যাল গো হোয়ার হি লিভস, আমি যাব সেখানে যে বাস করে। তো আমরা জানি যে প্রিন্সিপাল ভার্বকে কখন, কোথায়, কি শর্তে, কিভাবে দ্বারা উত্তর করলে যে অংশটা পাওয়া যায় তাকেই কিন্তু অ্যাডভার্ব বলা হয়। তো যদি এখানে প্রশ্ন করি যে আমি কোথায় যাব, তো উত্তর হিসেবে আসে হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তো যেহেতু এখানে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব আছে, তো অবশ্যই এটা একটা ক্লজ, এবং এটা যেহেতু অ্যাডভার্বের কার্য সম্পাদন করে, তো অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই একই সেন্টেন্সে যদি আমরা ফ্রেজ তৈরি করি, তখন কেমন আসে? আই শ্যাল ভিজিট টু হিজ লিভিং প্লেস, অর্থাৎ আই শ্যাল ভিজিট, আমি ভ্রমণ করব বা আমি দেখতে যাব, টু হিজ লিভিং প্লেস, তার বসবাস করার স্থান। তো এখানে যদি ভিজিট বা পরিদর্শন করা বা দেখতে যাওয়া, তো আমরা যদি প্রশ্ন করি যে আমি কোথায় ভ্রমণ করতে যাব বা কোথায় পরিদর্শন করতে যাব, তখন কিন্তু উত্তর হিসেবে এই অংশটাকে হিজ লিভিং প্লেস। তো অবশ্যই এটা একটা অ্যাডভার্ব, আর এখানে যেহেতু কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই, তো অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
তো আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, হোয়ার হি ওয়াজ বর্ন, সে যেখানে জন্মগ্রহণ করেছিল। তো যদি আমরা গো ভার্বের কাছে প্রশ্ন করি যে আমি কোথায় যেতে চাই, হোয়ার হি ওয়াজ বর্ন, সে যেখানে বাস করে, তো অবশ্যই এটা একটা অ্যাডভার্ব। তো এটা যেহেতু একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব আছে, তো অবশ্যই এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এই একই সেন্টেন্সকে যখন আমরা ফ্রেজ করব তখন কেমন আসবে? আই ওয়ান্ট টু গো টু হিজ বার্থ প্লেস, তো আমি কোথায় যেতে চাই, আমি তার জন্মস্থানে যেতে চাই। তো অবশ্যই হিজ বার্থ প্লেস এটা কিন্তু একটা ফ্রেজ। এটা কেন ফ্রেজ? কারণ এখানে কিন্তু কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব নেই, আর এটা যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করছে, তো অবশ্যই এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ছিল আমাদের ক্লজ এবং ফ্রেজের পার্থক্য। তো আমরা আরেকবার স্মরণ করতে পারি, ক্লজ হলো কয়েকটা ওয়ার্ডের সমষ্টি যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফিনাইট ভার্ব থাকে এবং সেটা কখনো সম্পূর্ণ অর্থ বা কখনো আংশিক অর্থ প্রকাশ করে। আর ফ্রেজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না এবং কখনো সেটা মনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সবসময় আংশিক অর্থ প্রকাশ করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।